মদ্যপান, ধূমপান এবং মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। নমস্কার, আমি রাজ। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি বিশ্ব সাহিত্যের কিছু রোমাঞ্চকর ক্লাসিক গল্প তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল রেডিও সিকাডা FM-এ। আমাদের এই ওয়ার্ল্ড ক্লাসিক সিরিজ সিজন 1-এর আজ দ্বিতীয় গল্প, উইলিয়াম ম্যাকেলারের লেখা ঘোস্ট অফ ব্ল্যাক জন। উইলিয়াম ম্যাকেলার জন্ম গ্লাসগো, স্কটল্যান্ডে। তার লেখা উল্লেখযোগ্য নভেল হল মিস্ট্রি অফ মোরডাক ক্যাসেল এবং অন্যান্য ইত্যাদি। গল্প শুরু হওয়ার আগে তোমাদের মনে করিয়ে দিই, যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করনি বা প্রথমবার এসেছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে দাও, যাতে আমাদের সব গল্পের নোটিফিকেশান তোমাদের কাছে ঠিকভাবে পৌঁছায়। আর কমেন্ট সেকশন একবার লেফট সোয়াইপ করলে হাইপ অপশান পাবে, তাতে প্লিজ ক্লিক করবে, যাতে আমাদের এই ভিডিও অনেক নতুন ভিউয়ার্সদের কাছে পৌঁছয়। এবং আমাদের আর্থিকভাবে সাহায্য করতে চাইলে ডেসক্রিপশানে দেওয়া UPI আইডিতে তোমাদের দেওয়া যে কোনো মূল্য ভালোবেসে আমরা গ্রহণ করব। তাতে আমাদের গল্পের কোয়ালিটি বাড়াতে অনেক সাহায্য হবে। গল্প পাঠে জয় এবং গল্পের সূত্রধারে আমি রাজ। শুরু হচ্ছে ঘোস্ট অফ ব্ল্যাক জন, শুধুমাত্র রেডিও সিকাডা FM-এ। চাক অ্যাডামস ও তার মা জানালায় দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। পাতলা কুয়াশা ধীরে ধীরে পাহাড়ের ওপর থেকে নেমে আসছে। চাদরের মতো গাছপালা ঢেকে যাচ্ছে। আলো আঁধারির মধ্যে ওরা দুজনে যেন ভগ্ন স্তূপের মতো দাঁড়িয়ে রয়েছে। বাইরের এই প্রতিকূল আবহাওয়ায় বিরক্ত হয়ে চাক অ্যাডামস জানলা থেকে সরে গেল। তার মাও তার পাশে এসে মৃদু হাস্যে বলল, বৃষ্টি, কুয়াশা আর হেরিং মাছ। আমি ভেবে পাচ্ছি না স্কটল্যান্ডের এই সব দ্বীপগুলোয় সূর্যের মুখ দেখা যাবে কি না। বাছা, আবার কি আমি লং আইল্যান্ড দেখে খুশি হব? একটু থেমে আবার বলল, তবে সেরকম কিছু খারাপ মনে হয় না। হেব্রাইডিসের বাসিন্দারা যারা সারা বছর এখানে থাকে, অন্তত এই আবহাওয়াকে তারা ভয় করে না। তাছাড়া তোমার বাবার সরকারের তরফ থেকে জরিপ হওয়া পর্যন্ত আমরা তো এখানে মাত্র আর কয়েক সপ্তাহ আছি। এই অবস্থাতে বাবা তাড়াতাড়ি কাজ সেরে উঠতে পারবে না। মা, বাজে কথা বলছি না। আচ্ছা, তুমি কি এমন ঝিমুনো জায়গা কখনো দেখেছ? সত্যি জায়গাটা খুব শান্ত, চাঁদ। আর হেরিংয়ের হিসেবের পক্ষে তো নয়ই। তোমার বাবাকে ব্রিটিশ গভর্নমেন্ট হেরিং মাছ ধরার ও সংরক্ষণ করার প্রণালী বাতলাবার জন্যে আমন্ত্রণ জানিয়েছে। এর অর্থ স্কটল্যান্ডের লোকেরা আরও বেশি মাছ পাবে। তারা আমার ভাগটাও নিতে পারে যে কোনো সময়। বেশ একটু বিরক্তি ভরে কথাগুলো বলে সেই জানালায় গিয়ে বাইরের নিরানন্দ দৃশ্যের দিকে হতাশভাবে তাকিয়ে রইল। কুয়াশা কিছুটা দূর হয়েছে। ধূসর মেঘগুলো হাওয়ার বেগে ছুটে চলেছে। পাহাড়ের মাথা থেকে সাপের মতো এঁকে বেঁকে কুয়াশা আকাশের দিকে উঠছে। কি জায়গা! হঠাৎ চাক লক্ষ্য করল একটা সরু পথ দিয়ে স্যান্ডি তাদের বাড়ির দিকেই আসছে। সে তার মায়ের মুখের দিকে হাসি মুখে তাকালো। স্যান্ডি ম্যাকলিন আসছে সাপ্তাহিক কাগজ নিয়ে। কি করে খবর ভর্তি করে কাগজে ভেবে আমি শিউরে উঠি। সে দরজা খুলে কালো চুলোওয়ালা যুবকটিকে অভ্যর্থনা জানালো। বেশ হাসি খুশির দিন, তাই না? শান্ত পাহাড়ি স্বরে স্যান্ডির সুর
ওঠানামা করল। এই আমেরিকান ছেলেটি যেমন ভেবেছিল সব স্কটেদের মতো তার প্রাদেশিক ভাষা বোঝা শক্ত, কিন্তু তার কাছে কিছু শক্ত মনে হলো না। হাসি খুশির দিন। চমকে উঠে চাক পুনরাবৃত্তি করল। সারাক্ষণ বৃষ্টি ঝরছে। স্যান্ডির ঠোঁটে হাসি এসে মিলিয়ে গেল। হ্যাঁ, কিন্তু এখনই সূর্য দেখা দেবে চাক। বাতাস, রোদ, বৃষ্টি, এই দ্বীপে নানা প্রাকৃতিক পরিবর্তন দেখতে পেয়ে আমরা ভাগ্যবান। চাক মনে মনে ভাবল, এর সঙ্গে তর্ক করা বৃথা। সে মোটেই বুঝবে না। সত্যি কথা বলতে কি, সে খারাপ ছেলে তো নয়ই, বরং তার হাবভাব একটু রাশভারী এবং ও খুব মিশুকে। তার দিকে একবার আর চোখে তাকিয়ে চাক দেখল ছেলেটা বেশ গাট্টাগোট্টা, চওড়া কাঁধ, উলের জামা গায়ে, মোটা শক্ত আঙুলে কাগজ ধরে রয়েছে। স্যান্ডি, নতুন কিছু আছে? কাগজটা হাতে নিয়ে সামনের পাতায় চোখ বুলিয়ে জানতে চাইল চাক। মাঝে মধ্যে কিছু এখানে ঘটে নিশ্চয়। হ্যাঁ, একজন নতুন মন্ত্রী শীঘ্রই এখানে আসবেন। কিছু একটা হবে মনে হয়। চাক ক্লান্তির সঙ্গে মাথা নেড়ে কাগজটা টেবিলের উপর ছুঁড়ে দিল। তারপর অন্যমনস্কভাবে বলল, আমি বুঝতে পারছি। স্কট বালকটি তাকে নীরবে লক্ষ্য করছে দেখে সে সঙ্গে সঙ্গে সজাগ হয়ে উঠল। খারাপ কিছু নয় স্যান্ডি। স্কটল্যান্ড সমুদ্র তীরের একটা ছোট্ট দ্বীপ। এখানে এমন কি ঘটতে পারে মনে করি, এই যা। স্কট বালকটির চোখটা একটু চকচক করে উঠল। আজ এই দ্বীপে কিছু ঘটবে, সে শান্তভাবে বলল, যা কখনো সারা আমেরিকায় হবে না। কি ব্যাপার? চাক অবাক হয়ে জিজ্ঞেস করল। ও ব্যাপার এই যেমন ধরো ভুতুড়ে ব্যাপার। বেশ চালাকির সঙ্গে কথাগুলো বলল স্যান্ডি। ভূত? একটা তীক্ষ্ণ স্বর বেরিয়ে এলো তার গলা থেকে। সে কি ঠিক শুনেছে? স্কট বালক মাথা নেড়ে সায় দিল। তার চোরা রহস্যময় ভাবটা ঢেকে শান্তভাবে দাঁড়ালো। গর্বে তার বুকটা ফুলে উঠেছিল। হ্যাঁ, এমন অনেক কম জায়গা আছে যা ব্ল্যাক ডুনের ভূত সম্বন্ধে গর্ব করতে পারে। তুমি আমাকে বলতে চাইছো না যে তুমি ভূত বিশ্বাস করো? চাক তার বিস্ময় ভাবটা লুকাতে পারল না। আজ থেকে 300 বছর আগে ব্ল্যাক জন তার ছেলেকে সমুদ্রে যেতে দেখেছিল। সে আর ফিরে আসেনি। কিন্তু বুড়ো লোকটা বিশ্বাস করতে পারেনি তার ছেলে মারা গেছে। হ্যাঁ, তার শেষ কপর্দক পর্যন্ত তার ছেলের খুঁজে খরচ করেছিল। গরিব ও নিঃসঙ্গ অবস্থায় মারা গেলেও সে বিশ্বাসঘাতকতা করেনি। এখনো তার ভুতুড়ে দেহটা সমুদ্রের ধারে কবরে, জড়ানো কাপড় গায়ে, হাতে একটা লণ্ঠন নিয়ে রাতের বেলায় ছেলেকে ঘরে ফেরাবার জন্যে অন্ধকারে ঘুরে বেড়ায়। সে একটু থামল। তার দু চোখে গর্বের ভাব। আবার বলল, আমি নিজে তাকে দেখেছি। স্যান্ডির কথা শুনতে শুনতে বিস্ময়ে চাকের চোয়াল কেঁপে কেঁপে উঠতে লাগলো। তুমি ভূত বিশ্বাস করো? এর বেশি আর কিছু সে বলতে পারল না। ব্ল্যাক জনের ভূত নিশ্চয়ই। চাক মনে করল এই ব্যাপারে বেশি কথা বললে লোকে পাগল ভাববে। শান্ত চেহারার এই বালকের গলার স্বরে কোনো অসন্তুষ্টি বা বিরক্তি ভাব নেই। কেবলমাত্র ভেতরে ঢোকা চোখ দুটো চকচক করে জ্বলছে।
চাক কাঁধ ঝাঁকিয়ে কিছু বলার আগেই দরজা খুলে গেল এবং তার বাবার স্নেহমিশ্রিত কণ্ঠস্বর ভেসে উঠল। বাবা, আমি ক্লান্ত। আজ সকালে সমুদ্রে বেজায় ঠান্ডা। জুতো খুলতে খুলতে তার দৃষ্টি পড়ল স্কট বালকটির ওপর। এই যে স্যান্ডি, আমাদের সঙ্গে লাঞ্চের জন্যে থাকো। ধন্যবাদ মিস্টার অ্যাডামস, কিন্তু এখন যে আমার এই কাগজগুলোর ব্যবস্থা করতে হবে। সে দরজার কাছে গিয়ে থামল, বলল, অনেকেই খবরের জন্য উদ্গ্রীব হয়ে আছে। শুভ দিন, বিদায়। ধীরে ধীরে দরজা বন্ধ হয়ে যেতেই চাক হতভম্ব হয়ে মাথা চুলকাতে লাগল। তার বাবাকে উদ্দেশ্য করে বলল, ভাবুন তো, আজও কেউ ভূতে বিশ্বাস করে? আমি স্যান্ডির মনে কোনো আঘাত দিতে চাইনি, কিন্তু এই ব্ল্যাক জনের ব্যাপারটা। সে হতাশভাবে মাথা নাড়তে লাগল। ব্ল্যাক জন? ভুরু কুঁচকে চাকের বাবা কথাটা বলল। আমি তার সম্বন্ধে শুনেছি। এখানকার সেই নামকরা লোকটি বলে আমার মনে হয়। এই বিখ্যাত লোকটির ব্যাপারে আজ গ্লাসগো থেকে আমাদের গভর্নমেন্টের কয়েকজন ইন্সপেক্টর এসেছে। মনে হয় কিছু চোরাই কারবার হচ্ছে। নিশ্চয়ই এখান থেকে কেউ হেরিংয়ের চোরাই কারবার করছে। বিড়বিড় করে চাক কথাগুলো বলে তার মায়ের লাঞ্চের খাবার সাজানোর দিকে চেয়ে রইল। সেই দিনই একটু বেলার দিকে আবার তার সঙ্গে স্যান্ডির দেখা হলো। সে তখন তার ছোট্ট গ্রামের বাসায় যাচ্ছিল। চাককে দেখে সে থমকে দাঁড়ালো। চাকও তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। ওই ভুতুড়ে ব্যাপারটা নিষ্পত্তি করার এই সময় সে ভাবল, শোনো স্যান্ডি, আমি তোমার মনে ব্যথা দিতে চাই না, তবে আমার অনুরোধ, তুমি ওই ভুতুড়ে গল্প আর বলো না। কিন্তু আমি নিজের চোখে দেখেছি, বেনেগ্লোর পাহাড়ের ওপর ভাঙা দুর্গ থেকে তাকে হেঁটে যেতে দেখেছি। স্যান্ডির মুখে শান্ত ভাব কেটে গিয়ে প্রতিবাদের ভাব ফুটে উঠল। হয়তো তুমি এখানে আগন্তুক বলে নিজে দেখতে ইচ্ছুক নও। চাকের দেহের মধ্যে একটা রাগের বিদ্যুৎ তরঙ্গ খেলে গেল। ঠাকুরমার গল্পে ভয় পাবো? যে কোনো সময় তোমার পোষা ভূতের কাছে যেতে চাও আমাকে জানিও স্যান্ডি। তাহলে আজ রাতেই যাওয়া যাক। ঠোঁটে কৌতুকের হাসি মাখিয়ে তার কাছ থেকে বিদায় নিল। ঠিক আছে, আজই রাতে, চাক গম্ভীরভাবে বলল। স্যান্ডি তার সামনে থেকে লম্বা লম্বা পা ফেলে খুব সহজ ভঙ্গিতে বাড়ির মধ্যে ঢুকে গেল। ব্যাবিলনের লং আইল্যান্ডে যত ভূত আছে তার একটাও যে হেব্রাডিসে নেই সেটা স্যান্ডিকে বিশ্বাস করাবার আনন্দে চাকের মন নেচে উঠল। সমুদ্রের ওপর থেকে ভারী কুয়াশার স্তর সরে গেছে। রাতটা বেশ পরিষ্কার আর বেশ ঠান্ডা। চাক ও স্যান্ডি নিঃশব্দে ঝোপঝাড় পেরিয়ে কুয়াশার পর্বত বেনেগ্লোর দিকে এগোচ্ছে। মেঘের ফাঁকে ফাঁকে চাঁদ দেখা যাচ্ছে। আলো আঁধারির পথে তারা এগিয়ে চলেছে। দূরে সমুদ্রের জল রূপোর মতো চকচক করছে। নির্জন নিশ্চুপ পাহাড়ের ধার ঘেঁষে যেতে যেতে আটলান্টিক সমুদ্রের ঢেউ ভাঙার শব্দ চাকের কানে এসে মাঝে মাঝে ধাক্কা মারছে। সে কেঁপে কেঁপে উঠছে। তুমি ঠিক জানো স্যান্ডি, বুড়ো জন আজ রাতে বাড়ি থাকবে? সে গলার স্বরটা স্বাভাবিক করার চেষ্টা করল, কিন্তু সে ভালোভাবেই বুঝতে পারছে তার বুকের মধ্যে উত্তেজনায় হাতুড়ি পেটানো শুরু হয়ে গেছে। হয়তো আমরা দেখতে পাব। স্যান্ডি আর কোনো কথা বলল না। চাকও কোনো কথা না বলে নীরবে তার পেছু পেছু চলতে লাগল।
কালো পাহাড়ে সরু দুর্গম পথ দিয়ে তারা উঠতে লাগলো। হঠাৎ একবার চাক ভয়ে থমকে দাঁড়িয়ে পড়ল। তাদের পথ থেকে মাত্র 1 ফুট পাশে এক বিরাট গর্ত। সেই দিকে চেয়ে সে আঁতকে উঠল, মাথা ঘুরে গেল। অতি কষ্টে সেদিক থেকে চোখ সরিয়ে নিয়ে চলার পথের ওপর রাখল। পায়ের তলায় টুকরো পাথর ভরা পথ শেষ হয়ে সমান্তরাল পথে এসে পড়ল। তারা পাহাড়ের মাথায় এসে পৌঁছল। সেই সময় নিঃশব্দে স্যান্ডি চাককে টেনে বসিয়ে আঙুল দিয়ে একদিকে দেখালো। চাকের দৃষ্টিতে যা পড়ল সেটা তার কাছে অবিশ্বাস্য মনে হলো। চাঁদের আলোয় স্পষ্ট দেখা গেল কালো ছায়ার এক প্রতিমূর্তি। মাত্র 100 গজ দূরে একটা বিরাট কালো পাথরে দাঁড়িয়ে আছে। এক সময় যেটা নাম করা হেব্রিডিয়ান দুর্গ ছিল, আজ সেটা একটা ঝোপ জঙ্গলে ভরা ভাঙা পাথরের স্তূপ হয়ে পড়ে আছে। কিন্তু তার 3টে বিরাট দেওয়াল এখনো তার পুরনো ঐতিহ্য প্রকাশ করছে। 4টে চূড়ার একটা সমুদ্রের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। কিছু ধ্বংসের বিষণ্ণতা, কিছু ভয়াবহ ও অশুভ ইঙ্গিত। কনকনে ঠান্ডার মধ্যেও চাকের কপালে বিন্দু বিন্দু ঘামের সৃষ্টি করেছে। ব্ল্যাকজনের বাড়ি। চাপা উত্তেজনায় স্যান্ডির গলার স্বর কাঁপছে। দুর্গের অসহ্য ভয়াবহতাকে চাক আবার দমন করতে চেষ্টা করল। আবার সে কেঁপে উঠল। তারা নিঃশব্দে বুকের ওপর ভর দিয়ে ছোট বাগানটা পেরিয়ে জড়ো করা পাথরের দিকে ধীরে ধীরে এগোতে লাগলো। 300 বছর আগে এখান থেকেই ব্ল্যাকজন তার ছেলেকে বিদায় জানিয়েছিল। হঠাৎ দুর্গের চূড়ায় এক ঝলক আলো দেখা গেল। যেমন হঠাৎ দেখা গেছিল তেমনি হঠাৎ চলে গেল। ওটা দেখলে চাকের চাপা দাঁতের ফাঁক দিয়ে কথাগুলো হিস হিস শব্দে বেরিয়ে এলো। স্যান্ডি নীরবে মাথা নাড়ল। এই হচ্ছে ব্ল্যাকজন। তার লণ্ঠন দিয়ে আলো দেখাচ্ছে। ফিস ফিস করে সে বলল। ভয়ে চাকের চামড়া কুঁকড়ে গেল। জীবনে কখনো সে এরকম ভয় পায়নি। আবার এক ঝলক আলো দেখা গেল, তবে এবার সেটা দুর্গের চূড়া থেকে নয়, সমুদ্রের দিকে দেওয়ালের একটা ছিদ্র থেকে। তার ছেলের জন্য সে এবার নিচে নেমে আসছে। চাকের হাতটা ধরে স্যান্ডি বলল, কথা বলতে তার ভয় হলো পাছে উত্তেজনা তাকে বিশ্বাসঘাতকতা করে। এই যে সে আসছে, ফিসফিস করে স্যান্ডির গলার আওয়াজ হলো। আবার চাক মাথা নেড়ে ঝোপের তলায় গুঁড়ি মেরে পড়ে রইল। আলোটা নড়তে নড়তে দুর্গ থেকে তাদের দিকে এগিয়ে আসতে লাগলো। ক্রমে ক্রমে একটা রোগা আকারহীন মূর্তি দেখা গেল। মূর্তিটার গায়ে লম্বা কালো কবরের আচ্ছাদন জড়ানো। ব্ল্যাকজনের প্রেত মূর্তি। সেই লম্বা মৃত সর্দার ধীরে ধীরে সমুদ্রের দিকে এগোতে লাগল। যে সমুদ্র 300 বছর আগে তার ছেলেকে কেড়ে নিয়েছে। যে ঝোপের নিচে ছেলে দুটো লুকিয়েছিল, সেখান থেকে কয়েক ফুট দূর দিয়ে সে হেঁটে গেল। শীর্ণ হাড় বের করা, হাতে তার লণ্ঠন ধরা। চলো আমরা যাই। সেই ছায়ামূর্তি চলে যাবার পর স্যান্ডি ফিসফিস করে বলল, একটা মানুষের কষ্ট দেখা অশুভ। সে থামল। তারপর হঠাৎ বলল, শুনছো?
প্রথমে আস্তে আস্তে, পরে ক্রমশ উচ্চস্বরে হতাশায় ভরা একটা কাঁপা আর্তনাদ পাহাড়ের ধারে দাঁড়ানো সেই রোগা মূর্তির মুখ থেকে ভেসে উঠছে। ব্ল্যাক জন তার মৃত ছেলেকে ডাকছে। স্যান্ডি চাপা স্বরে বলল, এই দৃশ্যটা খুব খারাপ, চলো আমরা চলে যাই। 1 মিনিট স্যান্ডি। ভয় ও আতঙ্ক সত্ত্বেও চাক একটু অপেক্ষা করল। কিছুক্ষণ আগে ব্ল্যাক জনের প্রেত ভর্তি যেতে সে দেখেছিল। লণ্ঠন ধরা হাড় বের করা আঙুলের মধ্যে একটা ছোট নীল আলো জ্বলজ্বল করছিল। দেখো স্যান্ডি, সে সমুদ্রে কাকে যেন সংকেত করছে। ওরা আবার মাটিতে মুখ দিয়ে একটা পাথরের আড়ালে লুকিয়ে রইল। খুব বেশি হলে 12 গজ দূরে কালো পোশাকে মুড়ি দেওয়া ব্ল্যাক জন লণ্ঠন দোলাচ্ছে। ক্রমে ক্রমে বেশ কয়েক মিনিট পার হয়ে গেল। ছেলে দুটো অবাক বিস্ময়ে সেই ভুতুড়ে মূর্তির কাজ দেখছে। মাঝে মাঝে ব্ল্যাক জনের ভুতুড়ে আর্তনাদ সেই নিস্তব্ধতাকে ভেঙে টুকরো টুকরো করে দিচ্ছে। এই চিৎকার চাকের দেহের রক্তহীন করে দিচ্ছে। কিছুক্ষণ পর সেই ব্ল্যাক জন আবার ফিরে চলল দুর্গের দিকে। ছেলে দুটো খুব সাবধানে তাকে অনুসরণ করল। দুর্গের বাগানের মধ্যে সেই মূর্তিটা এসে কোথায় যেন মিলিয়ে গেল। সেই সময় আকাশের চাঁদ মেঘমুক্ত হল। চাঁদের আলোয় তারা তীক্ষ্ণ দৃষ্টিতে বাগানের চার ধার দেখতে লাগলো, কিন্তু কোথাও সেই মূর্তি দেখতে পেল না। আর সেখানে থাকার মতো তাদের সাহস হলো না। তারা ছুট লাগালো। ছুটতে ছুটতে একদমে তারা হাঁপাতে হাঁপাতে একেবারে চাকের বাড়িতে এসে থামল।